অযোগ্যদেরকে পুনর্বাসন করাই মানে হচ্ছে কোঠা। না না, এটা অযোগ্য না। আমার যেখানে নারীদের দেওয়া আছে 10%, এখন আপনি এগুলা যদি বলতে পারেন যে না নারী পুরুষ থাকবে না, সেটা করতে পারেন। একমাত্র 71-এর পরাজিত শক্তি যারা জামাত বিএনপি স্বাধীনতা বিরোধীরা এটার বিরোধিতা করছে। ওকে, স্পষ্ট কথা, এখানে এখানে আর কোনো লজিক খোঁজার কোনো দরকার নেই। আমি যেমন চাই পৃথিবী যতদিন টিকবে, আমার মুক্তিযুদ্ধ যতদিন টিকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের এটা থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী এটার যৌক্তিকতা খুঁজেছেন, কিন্তু এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন তিনি আসলে যৌক্তিকতা কোথায় কোটা আন্দোলনের সেটা কিন্তু একবারও বলেননি। কিসের যৌক্তিকতা উনি একটাও কিন্তু বলতে পারেননি। শুধু খালি মনে হলো গায়ের জ্বালা, উনি আবার কোটা সংস্কারের আবার পক্ষে আছে, কিন্তু আবার শুধু মুক্তিযোদ্ধার কোটাটা নিয়ে ওনার গায়ে জ্বালা। এছাড়া বাকিগুলা থাকলে অসুবিধা নেই, যেটা ওনার বক্তব্য বুঝলাম আর কি। তো সমস্যাটা আসলে ওই একটা জায়গাতেই, মুক্তিযোদ্ধা কোটাটা। কিন্তু তার আগে আমি বলি, যৌক্তিকতার আগেও আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বলতে চাই আমার বক্তব্যের প্রারম্ভে, যে এই যে মুক্তিযোদ্ধার যে কোটা, এগুলো আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এগুলো আমাদের ইন্সপায়ারেশন আমাদের রাজনৈতিক জীবনের। তার কারণ আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করার পরে আর হয়তো এই সুযোগ পাবো না যে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করব, যেটা মুক্তিযোদ্ধারা করেছে এবং বহুজন বহুভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে তাদেরকে বারবার সম্মান দেখানোর চেষ্টা করেছে মাত্র। কিন্তু আমরা দেখেছি যে সেই মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে নাজেহাল করা হয়েছে, কিভাবে আহ অপমানিত করা হয়েছে, কিভাবে বঞ্চিত করা হয়েছে তাদেরকে। যে কোটা নিয়ে আন্দোলন করছেন সেই কোটাটা কিন্তু এখন সাব জুডিসের আন্ডারে। কিন্তু এটা কিন্তু বোঝা উচিত যে 2000 সালে যেন ওইটা একটা হয়েছিল, 2018 সালের যে 4 অক্টোবর এই নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা 30%, জেলা কোটা 10%, এগুলো বাতিল করে একটা পরিপত্র জারি হয়েছিল। সেটা ছিল তৃতীয় চতুর্থ শ্রেণী কোটা ব্যবস্থার আগের মতোই বহাল থাকবে, কিন্তু বাকিগুলা প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটা রহিত করা হয়েছিল। কিন্তু এই পরিপত্রের আবার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুল ইসলাম সহ প্রায় 7 জন। এদের পরিপ্রেক্ষিতে এই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5ই জুন হাইকোর্টের একটি বেঞ্চে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। তো এখানে নির্বাহী সরকার কি করবে? যেখানে দেশের হাইকোর্ট মুক্তিযোদ্ধার সন্তানের পরিপ্রেক্ষিতে রিটের পরিপ্রেক্ষিতে রায় দেওয়া হয়েছে, এবং যে পরিপত্র জারি করেছিল 2021 সালে সরকার, সেটাকে অবৈধ ঘোষণা করেছে। এবং এরপরেও কিন্তু সরকার কিন্তু বসে থাকেনি। এই রায়টাও আবার স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ কিন্তু আবেদন করেন, কিন্তু 9 জুন, এবং চেম্বার যারা আদালতে উঠে, এবং এটা 4 তারিখও শুনানি হয়েছে। সেই জিনিসটা আমার অবশ্য জানা নেই যে সেদিন তিনি কি রায়টা দিয়েছে। শুধু এরকম মনে হয়েছে যে এই রায়টা নিয়ে কিসের আন্দোলন করছেন, এরকম ধরনের একটা মতবাদ বা মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। এখন কথা হলো যে এই যৌক্তিকতা এই কথাতে যাওয়ার আগে আপনার কাছে এই পর্বে, মানে এই পর্যায়ে আপনার স্টেটমেন্ট যেটা দিলেন, এর পর্যায়ে আমার একটা প্রশ্ন আছে। সেটি হলো যে আপনি বলছেন যে সরকারের কি করার আছে, সরকার কি, তারপরেও সরকার আপিল করবে এই রায়ের বিরুদ্ধে, বা তারা করেছে হ্যাঁ তো করেছে করেছে আমার কাছে এখন আমার কি করার আমার আছে? কাছে প্রশ্নটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে, যে আন্দোলনের যুক্তি কোথায়, তিনি কিন্তু পুরো বিষয়টাকে বাতিল করেছিলেন। তিনি না কোন না না, আমি বলছি যে ওনার যৌক্তিকতা কোথায়? শেষ করি, শেষ প্রশ্নটা শেষ হয়নি। মানে নির্বাহী আদেশে তিনি কিন্তু বাতিল করেছিলেন।
তিনি কোন ভিত্তিতে বাতিল করেছিলেন বলে আপনার কাছে মনে হয়? এখন আবার তিনি কেন মনে করছেন এই আন্দোলনের যৌক্তিকতা নেই? যখন বাতিল করেছিলেন তখন কোন যুক্তিতে তিনি বাতিল করেছিলেন? এক, এখন তিনি যখন বলছেন যে যৌক্তিকতা নাই, তখন সরকার পক্ষ থেকে বা নির্বাহী পক্ষ থেকে আবার যখন অ্যাপিল করা হয়, ওই অ্যাপিলের গুরুত্ব কতটা থাকে? যেখানে নির্বাহী প্রধান যেখানে বলছে যে আন্দোলনের কোনো যৌক্তিকতাই নেই, তাহলে এই অ্যাপিলের বিপরীতে কি ধরনের রায় আসতে পারে, এটা কি অনুমান করার আর কোনো মানে না না না, প্রয়োজন আপনারা নেই? পুরো আপনি আমার কথাগুলো, প্রশ্ন বুঝতে পেরেছেন হয়তো। সরকারের মাননীয় অবস্থান স্পষ্ট হয়ে প্রধানমন্ত্রীর গেছে, কথা, নির্বাহী প্রধান তো বলে দিলেন এটা যৌক্তিকতা নাই। জি। ওনার কথা আপনারা এক পেশি শুনছেন, বাকিটা শুনেন নাই। উনি কিন্তু বলেছেন হুম। যে কোটা আন্দোলন, কোটার বিষয়টা এখন সাব জুডিশিয়াল অধীনে আছে, সেখানে আন্দোলন করার যৌক্তিকতা কোথায়? এটা তো বিচারাধীন আছে, তাহলে কেন আপনারা এটা নিয়ে আন্দোলন করবেন? এটা আমারও কথা, সবারই কথা। এটা হুম। তো এটা তো গেল সেগুলো আইনগত বিষয়। কিন্তু আমাদের যেহেতু বিচার সাব বিভাগের প্রধান জুডিশিয়াল প্রধান অধীনে, বিচারপতি নিজেই তো প্রধান বিচারপতি নিজেও তো বলেছেন যে কোটার বিরুদ্ধে আবার কিসের আন্দোলন, এই কথা কিন্তু সেটা নিজেও বিচারপতি বলছেন, নির্বাহী বলছেন, আমি বলছি, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বলছে। একমাত্র ৭১-এর পরাজিত শক্তি যারা জামাত বিএনপি স্বাধীনতা বিরোধীরা এটার বিরোধিতা করছে। ওকে। স্পষ্ট কথা। এখানে এখানে আর কোনো লজিক খোঁজার কোনো দরকার নেই। আমি যেমন চাই পৃথিবী যতদিন টিকবে, আমার মুক্তিযুদ্ধ যতদিন টিকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের এটা থাকুক। পাশাপাশি আমি এটাও চাই যে যে উদ্দেশ্য নিয়ে হুম। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল, এ দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি করা, হুম। একজনও বেকার থাকবে না, এখানে কেউ না খেয়ে থাকবে না, সেটাও বাস্তবায়িত হোক। মুক্তিযোদ্ধাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটাও বাস্তবায়িত হোক, এটাও আমার কামনা। কিন্তু কিন্তু যারা আপনার কাছে কোনো এই যে যৌক্তিক কোনো মুক্তিযুদ্ধ বিরোধী, যৌক্তিক কোনো মানে পয়েন্টস আছে কিনা যে কারণে আপনি মনে করছেন যে তাদেরকে 30% কোটা সুবিধা দেয়া হোক? আপনি পুরোটাই যেটা বললেন যে, যৌক্তিক। আপনি যেভাবে আপনারা বললেন যেটা ইরান সাহেব কোনো বলছেন, যুক্তি দেখাতে পারেনি, আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা? আপনারা পুরোটাই যৌক্তিক, এখানে অযৌক্তিক কিছু নাই। মানে কিন্তু কোন কেন পয়েন্টটাকে, এটা বাতিল কোন হবে, বিষয়টাকে যৌক্তিক বলে মনে করেন, কোন কারণে? সেইটার কোনো যৌক্তিক নাই। এই যে 30% দেওয়া হয়েছে, 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে যারা 9 বছর, 12 বছর, 10 বছর ক্ষমতায় ছিল, হুম। তারা কেউ মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেয় নাই। হুম। এমনকি 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারাও কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানদের কিন্তু চাকরি দেওয়া হয় নাই। কোটা ছিল, তারপরেও কিন্তু তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেওয়া হয় নাই। আবার এখানে যারা যে ধোয়া তুলে আপনারা বাতিল করার কথা বলছেন, সেখানে কিন্তু প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সন্তান সবাই মিলে প্রাথমিক সিলেকশন, কি বলে, পরীক্ষা এবং মেধার যে লিখিত পরীক্ষা, হুম। সব পরীক্ষায় কিন্তু তাদেরকেও কম্পিটিশন করে পাস করতে হয়। শেষে গিয়ে এই মেধাকে তাদেরকে কোটা হিসাবে দেওয়া হয়। যদি সেটা না পাওয়া যায়, কিভাবে এটাকে এই জিনিসটা ব্যবহার করা হয়, কিভাবে পদ্ধতিটা একটু জানতে চাই। কিভাবে যারা প্রাথমিক যখন বাছাই করা হয়, তখন হুম। কি মুক্তিযোদ্ধার কোটা হিসেবে বাছাই করা হয়? তা তো হয় না, মেধা অনুসারে বাছাই করা হয়। তারপরে যখন লিখিত পরীক্ষা দেওয়া হয়, তখন কি মুক্তিযোদ্ধার না কোটা না হিসাবে না তাদেরকে না পাস না। করানো হয়? আপনাকে আমি বলি, সেখানেও তারা প্রতিযোগিতা আপনাকে করে। আমি বলি, আমি ভুল হতে পারি, আমি একটু জানতে চাই, যেহেতু আপনি সরকারের প্রতিনিধি হিসেবে আপনি কাজ করছেন, আপনার ধারণা বেশি থাকবার কথা। আমি একটু বলি, আমার কাছে যতটুকু জানি, সরকার 100টা চাকুরির ঘোষণা যদি দেয়, 30% এখান থেকে একদম সম্পূর্ণভাবে আলাদা করে রাখা হয় মুক্তিযোদ্ধাদের জন্য, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। সুতরাং ওই জায়গাতে আপনার সমস্যাটা এমন যদি হতো যে মেধা থেকে বা যে কোনো ভাবে কম্পিটিশন যদি সবার মধ্যে থাকতো, তাহলে তো কোনো আপত্তি ছিল না। প্রবলেমটা হলো, আমি ভুল হতে পারি পরীক্ষা দেওয়া বারবার হয় না, বলছি, আমি বারবার বলছি ভুল। ওরা পরীক্ষা এটা দেওয়া হয় না। আপত্তিটা যারা করছে, যারা আন্দোলন করছে, তাদের আপত্তি হলো যে এই 30% সম্পূর্ণভাবে আলাদা করে একটা মানে রিজার্ভ করে দেওয়া একটা ইয়ের জন্য, কারো কোনো একটা অযোগ্যদের পুনর্বাসন করা, অযোগ্যদেরকে পুনর্বাসন করাই মানে হচ্ছে কোঠা। না হ্যাঁ। না, এটা অযোগ্য না। আমার যেখানে নারীদের দেওয়া আছে 10%, এখন আপনি এগুলা যদি বলতে পারেন যে না, নারী পুরুষ থাকবে না, সেটা করতে পারেন। আপনি প্রাইমারি জেলা স্কুলে কোটা আছে, শুধুমাত্র যে নারীদের জন্য। সকল জেলা, আচ্ছা বলতে দেন না, যে সকল জেলাতে পিছিয়ে আছে
হুম অনেক জেলাতে অনেক চাকরিজীবী হয়েছে, সেখানেও 10% দেওয়া আছে। যারা উপজাতি, তাদের জন্য 5% আছে, যারা প্রতিবন্ধী তাদের 1% আছে। আর হুম এখানে মুক্তিযোদ্ধার কোটা আছে 30%। হুম এখানে এটা নিয়েই হলো সব থেকে বড় কথা। আমার কথা হলো, যারা আন্দোলন করছে হুম তারা, আমাদের দেশে বেকারত্ব কিন্তু অনেক বেশি। তাদের মনে একটা ক্ষীণ ধারণা দেওয়া হয়েছে যে 30% বাতিল করলে মনে হয় তারা সব চাকরিগুলো পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সেটা না। বেকারত্ব আছে বলেই কিন্তু তাদের এই রাজপথে তারাও কিন্তু আসছে, তারা বেকারত্ব আছে বলে। কিন্তু 10% বাতিল করলেই যে তারা চাকরি পাবে, এটা কিন্তু সমাধান না। আমি ব্যক্তিগতভাবে চাই যে যারা বেকার তাদের প্রত্যেকের কর্মসংস্থান করা হোক। হুম আমরা নিজেও কিন্তু চাই, এটাই রাষ্ট্রের কিন্তু কাজ যে বেকারত্ব দূর করা। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বা হুম, পিছিয়ে পড়া কোনো শ্রেণীকে টেনে তুলে আনা, এটাও কিন্তু রাষ্ট্রের কাজ। যে নিশ্চয়ই। পরিপ্রেক্ষিতে এই কোটাগুলা করা হয়েছে। এখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে যারা বিরোধিতা করছে, সেখানে আমার যৌক্তিকতাটাই একটাই হলো যে মুক্তিযোদ্ধাদেরকে বহুভাবে ভাই, কিন্তু আপনি একটা এই জিনিস 25-30 বছর যারা ক্ষমতায় ছিল, আমরা মুক্তিযুদ্ধের কোটার তারা বিরোধিতা কিন্তু না, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের কোটার বিরোধিতা করছি না। আমরা আপনি কেউ অবশ্যই মুক্তিযুদ্ধের আপনি কোটার অবশ্যই বিরোধিতা করছি না। মুক্তিযুদ্ধের কোটার বিরোধিতা আমরা করছেন। অযৌক্তিক কথা ঘুরাইয়া অযৌক্তিক কোটার পেঁচাইয়া কথা বিরোধিতা কওয়ার করছি না। কোনো দরকার নেই। আপনারা অবশ্যই মুক্তিযোদ্ধার কোটার বিরোধিতা আরে ভাই, নিয়েই আপনারা কথা মন্ত্রণালয় বলছেন। করেছে বিএনপি, আপনারা আপনাদের কিসের কথাবার্তা, মুক্তিযোদ্ধার চেতনার কথা বলেন? আপনার সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনাদের কথাবার্তা ঠিক। সবকিছু আমি আরেকটা দেখে কথা আমরা যতটুকু বুঝছি বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি কারণে আপনার কাছ থেকে মানে শুনতে চাচ্ছিলাম যে আপনি কোন যুক্তিটাকে মানে কোন ধরনের আহ, কারণে বা যুক্তিতে তারা আপনি মনে করছেন যে এই মুক্তিযুদ্ধে ধরনের এই তাদেরকে ধরনের কোটা সুবিধা পাওয়া উচিত। মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করার জন্যই, সম্মান করার জন্য, ওকে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের জন্য সম্মান চাকরির দেখানোর ক্ষেত্রে জন্যই তাদের সন্তান, এটা করা তাদের হয়েছে। তাদের বংশধর আর তার এটা বাচ্চা মেনে নেওয়ার কোনো কারণ নেই যে ইরান সাহেব বলছে অযৌক্তিদেরকে মুক্তিযোদ্ধা করলেই তার সন্তানরা মেধাবী না। এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলেন না। না ওকে। না, এই আপনার ধরনের মুক্তিযোদ্ধা অযৌক্তিক কথাবার্তা বলে কোনো মুক্তিযোদ্ধার লাভ লগে নেই। টাকা বর্তমান আওয়ামী সরকারের অধীনে একমাত্র আওয়ামী চাকরির লীগ যে তো মুক্তিযোদ্ধাদের পদ্ধতি, আওয়ামী লীগ তো নির্বাচন মুক্তিযোদ্ধা। যে পদ্ধতি বর্তমান সরকারের অধীনে ওকে। একেবারে মেধা ভিত্তিক হচ্ছে। আগে আপনাদের আমলে টাকা দিয়ে চাকরি করা হতো, কোটা টোটা দিয়েও কোনো লাভ হতো না। করছে বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বর্তমানে জিয়া রিটেন পরীক্ষা দিয়ে জুলাই মেধার মাসে। ভিত্তিতে যে চাকরিগুলো হয় এটা সবাই জানে। কিন্তু এখন যে সিস্টেম চালু করেছে এই সরকার, এখানে টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেককে লিখিত পরীক্ষায় পাস করতে হয়। তো আমরা তৃতীয় কোনো সুনির্দিষ্ট পক্ষ পরীক্ষা কিভাবে নাই। ব্যাগ নিয়ে তারপরে যারা মেধাবী গণভোট ছাত্র তারা দেখি আমার না, সাথে একমত হবে, হুম যারা সব দেখছি। মেধাবী তারা আমার সাথে একমত হবে। পিএসসি নির্বাচনে আগে কতগুলা হয়তো আর এখন কতজনের চাকরি হচ্ছে, সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখেন। আওয়ামী লীগের ক্যাডার নন মন্ত্রী ক্যাডার প্রকাশ্যে কি বলেছে 9 সালে পদ্ধতিতে ক্ষমতায় আসার নিয়োগ পরে হচ্ছে। যে আওয়ামী লীগ ছাড়া কাউকে চাকরি দেওয়া হবে না। আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছিল 2009 সালে ক্ষমতায় আসার পরে যে আওয়ামী লীগ ছাড়া, ছাত্রলীগ ছাড়া কাউকে চাকরি দেওয়া হবে না। আপনি কিভাবে বললেন যে সাধারণ মানুষ সেটা চাকরি পাচ্ছে? কথার কথা, সেটা পলিটিক্যাল বক্তব্য যে দিয়েছে তার কাছে জিজ্ঞেস করেন গা। আপনি বললে কথার কিন্তু কথা, বর্তমানে, আপনার কাছে বললে ভাই কথার আপনি কথা যদি হয় না। এভাবে কাউন্টার কথা দেন তাহলে তো হবে না ভাই। এভাবে কাউন্টার প্রশ্ন করলে তো আপনি কথা বলতে, এমনি তো অনলাইনে তার উপর যদি কথার মধ্যে কথা বলেন তাহলে তো হবে না। যে 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 বলেন আগে আমরা বলবো। বলেছে ছাত্রলীগ ছাড়া চাকরি দেওয়া হবে না, আপনি তার কাছে জিজ্ঞেস করেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু বর্তমানে যে পদ্ধতিতে নিয়োগ হয় বাংলাদেশে, সেখানে 100% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এবং এখানে কেউ যদি ম্যানিপুলেট করতে চায় তবু পারবে না। তার কারণ, এখন পরীক্ষা নেওয়া হয় বুয়েট থেকে, এখন পরীক্ষা নেওয়া হয় আইবিএ থেকে, তৃতীয় পক্ষকে দিয়ে দেওয়া হয়। তারা মেধা অনুসারে লিস্ট পাঠায়, সে অনুসারে ভাইবা হয়। এবং ভাইবার মার্ক, রিটেন মার্ক মেধাবীরাই বেশি পাইলে তারাই কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়। এটা এই এই অবস্থায় আপনারা খোঁজ নিয়ে দেখেন বর্তমান সরকার আমলে। এবং এর আগে যারা ক্ষমতায় ছিল তাদের আমলে মামা ভাগনা, চাচা খালু ছাড়া এবং টাকা ছাড়া কোনো চাকরি হতো না। সেই জিনিসটা এখানে করা হয়েছে।
আমার যেটা প্রশ্ন হলো যে বর্তমানে যারা এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এটা আদালতে গেছে, প্রয়োজনে আদালতে আবার যেমন সরকার এটাকে আপিল করছে, সে রায় হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করা উচিত ছিল তাদের, যে আদালত কি বলে। মুক্তিযোদ্ধার সন্তান যেমন রিট করে এই আদালতকে এই রায় দিয়েছে, তারাও সেইভাবে আদালতে যেতে পারতো। আর আমার কথা হলো যে মুক্তিযোদ্ধার কোটা 30% হবে না 10% হবে না 20% হবে, সেটা নিয়ে আলোচনা করতে পারে, সেটা হইতে পারে। আবার তার মানে আপনি সংস্কারের পক্ষে? এখানে সংস্কার বলে কোনো কথা নাই। সংস্কারের এখানে পক্ষে কাকে দিতে হবে না হবে কেউই তো বলেনি। জনাব মুস্তাফিজুর রহমান ইরান কিন্তু মোটেও বলেনি এটা বাতিল করুন। এবং 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 2018 সালেও বলা হয়নি কেউ যে এটাকে বাতিল করা হোক, কিন্তু বাতিল করা হয়েছে। তারা চেয়েছিল তখন, তারা চেয়েছিল সংস্কার, এখনো তারা চাচ্ছে সংস্কার। আপনার কথার ইঙ্গিতে আপনি যেটা বললেন যে হ্যাঁ এটার সংখ্যায় করা যেতে পারে। কোটার এই যে কোটা পদ্ধতি কিন্তু নতুন না, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে পার্টিকুলার এখনকার এই কোটা নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যুক্ত হতে পারেন, আমি আপনাদেরকে যুক্ত করে আপনাদের কিছু কোটা নিয়ে আসছে। কোটা আবার এটা নিয়ে বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো এই জামাত, শিবির, বিএনপি এরা পানি ঘোলা করার জন্যই আজকে এই কোটা বিরোধী আন্দোলন করছে। এখন সারা দেশে যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে আপনি মনে করছেন জামাত শিবিরের আন্দোলন বা জামাত শিবির? তারা একটা উস্কানি দিয়ে এই আন্দোলনটাকে ভিন্ন গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তা না হলে এই সরকার যেমন ভাবে মেধাদের যেমন যোগ্যতার ভিত্তিতে যেমন চাকরি দেওয়ার পক্ষে, ঠিক তেমনি পিছিয়ে পড়া মানুষদেরকেও টেনে তোলার পক্ষে। এখানে কারো দলীয় কোনো পক্ষে নিয়ে আসার জন্য এই কাজটা করা হচ্ছে না। এটা জনগণের বৃহত্তর স্বার্থেই কিন্তু এই কোটা পদ্ধতিটা করা হয়েছে। তারপরও যদি কেউ মনে করে যে না, নারীদেরকে দেওয়া হবে না, পিছিয়ে পড়া যারা মানুষ কোন জেলা তাদেরকে দেওয়া হবে না, প্রতিবন্ধীদেরকে দেওয়া হবে না, মুক্তিযোদ্ধাকে দেওয়া হবে না, সেটা তো অন্য জিনিস। একেবারে মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হবে না, তাদের সন্তানরা সবাই অযোগ্য, আর যারা মুক্তিযোদ্ধা না তাদের সন্তানরা একেবারে ট্যালেন্ট, সবাই এক একটা বিজ্ঞানী বৈজ্ঞানিক একেবারে। আপনি হয়তো ভুল বলছেন। তারা কোনোভাবে বলেনি যে মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া না হোক, তারা বলেছে মেধার ভিত্তিতে দেওয়া হোক, সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানরা থাকবে, সবাই থাকবে। কিন্তু তাদের আন্দোলনের বিষয়টা মূলত হলো তারা চায় সংস্কার। তারা কোনোভাবে এটাকে সেখানে যদি আমি তাদের প্রত্যেকের বক্তব্য বোঝার চেষ্টা করেছি। আপনি বলছেন মূলত আপনার কথা যে কথাটা বলতে চাচ্ছি, তারা যদি অ্যানালাইসিস করে কোনোভাবে বলতো যে না, সেখানে 30% হলে সমস্যা, 20% হলে সমস্যা, 10%। তারা বলেছে এটা 10% করা যায়, 5 to 10% করা যায়, তারা বলেছে। আপনার যুক্তি আপনি দাঁড় করিয়েছেন। যারা মানুষরা ঠিক আছে, আপনার কাছে আমি আবারও আসছি, একজন দর্শক।